এখন এখানে যে বিষয়টা বলছিলাম যে ফ্লোট ওভারফ্লোর বিষয়, ওভারফ্লো অ্যাকচুয়ালি এটা ছাড়া আর কোন ওয়েতে কাজ করা যায়, আমি সেটা এখানে দেখ যাতে রেকর্ডিং এ থাকে আপনারা আবার দেখতে পারেন। ওকে, এখানে যেটা বলছিলাম ফ্লোট লেফট, ফ্লোট রাইট, ওভারফ্লো হিডেন, এটাকে করা হয়েছে রো 1 কে। দেন রো 1 কে যদি ওভারফ্লো হিডেন না দিই তাহলে কি হচ্ছে, আমার পরের সেকশনটা তার উপরে চলে আসছে, পরের সেকশনটা, ঠিক আছে। এখন সেই পরের সেকশনটা অ্যাকচুয়ালি তার উপরে না আসার জন্য আমরা আরো একটা ডিপ নিতে পারি, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, দেন এর পরে ডিপ ডিপ ক্লাস নাম দিলাম ক্লিয়ার, দেন এটা ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিলাম, এবং এই যে একটা ক্লাস তাকে আমরা একটা স্টাইল দিতে পারি, সেই স্টাইলটা হচ্ছে ক্লিয়ার, একটা প্রপার্টি আছে ক্লিয়ার, ক্লিয়ার বোথ। সো এই ক্লিয়ার বোথ দিলে সে কিন্তু ওভারফ্লো হিডেনের মধ্যে কাজ করছে। এই ক্লিয়ার বোথকে কোনো জায়গা থেকে ফ্লোটিং করা হয় নাই, সে এই জায়গায় আছে বাট হাইড আছে, দেখাবে না, তাকে আমি মার্ক করলেও সে অ্যাকচুয়ালি মার্ক হবে না, ঠিক আছে। সে এই জায়গায় আছে মানে আমার মেনুর পরে, আমার কন্টেন্টের পরে, এবং তাকে বলা হয়েছে ক্লিয়ার বোথ, তার আশেপাশে আর কেউ আসতে পারবে না, দুই পাশে লেফট রাইট দুই পাশে কেউ আসতে পারবে না। সো পরের জিনিসটা কিন্তু আর লেফটে যাচ্ছে না, ফ্লোটিং এ যাচ্ছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুরো জায়গাটা সে দখল করে আছে। পরের যে কন্টেন্টটাকে লেফট হওয়ার কথা, ফ্লোটিং লেফট হওয়ার কথা, সে আর লেফট হচ্ছে না। এই ওয়েতে করা যায় ওভারফ্লো হিডেন ছাড়া, কিন্তু এই ওয়েতে আরেকটা বিষয় হচ্ছে আমার মার্কআপ একটু বাড়াতে হচ্ছে, একটা ডিপ মার্কআপ বাড়াতে হচ্ছে। এখন ডিপ মার্কআপ না বাড়িয়ে আমরা কি করতে পারি, আজকে সিএসএস সম্পর্কে ক্লাস, সম্পূর্ণ সিএসএস অ্যাডভান্স বিষয়ে, সিএসএস এর অ্যাডভান্স বিষয়ে ক্লাস হবে। তো আজকে আমরা সিএসএস এর অনেকগুলো অ্যাডভান্স বিষয় জানবো। আমরা মার্জিন জেনেছি, প্যাডিং জেনেছি, মার্জিন প্যাডিং এর আর কিছু প্রবলেম আছে, তারপর আর কি জেনেছি, আরো অনেকগুলো সিএসএস জাস্ট ডিসপ্লে সম্পর্কে জানছি। আর ডিসপ্লে সম্পর্কে এখানে দেখেন আটটা ডিসপ্লে সম্পর্কে একটু বলি। আবার ইউএল এলআই এখন নর্মালি সে ডিসপ্লে ইনলাইন অবস্থায় আছে, এবং মেনুকে আমি একটা নর্মালি মেনুকে একটা উইড দিই, তাহলে বলতে পারছি 300 পিক্সেল না কম হয়ে গেছে, 700 পিক্সেল, আমি 700 পিক্সেল মেনুর একটা উইড দিলাম। এমন দেখেন আমি যখন এলআই কে ডিসপ্লে ব্লক করব, ডিসপ্লে ব্লক 700 পিক্সেল সে জায়গা দখল করছে, বুঝছেন, প্রতিটা এলআই। সো ইনলাইন পাশাপাশি আছে, এরকম ডিসপ্লে ব্লক হচ্ছে তার প্যারেন্টের উইড কে দখল করে সে, আর ইনলাইন হচ্ছে তারা পাশাপাশি ডিসপ্লে করে, এবং পাশাপাশি ডিসপ্লে করার পরও কিন্তু তাদের মধ্যে একটা দূরত্ব বজায় থাকে 2 পিক্সেলের মতো। আমি যদি এখন দেখাই যে ব্যাকগ্রাউন্ড রেড, দেখছেন, তাদের মধ্যে 2 পিক্সেল 4-5 পিক্সেলের মতো একটা জায়গা দূরত্ব বজায় আছে, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইনের জন্য। আমরা যদি সেই ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে ফ্লোট লেফট এসেছে, তাহলে কিন্তু আর পাশাপাশি জায়গাটা থাকবে না, ফ্লোট লেফট, তারা কিন্তু পাশাপাশি শুরু হবে, প্রথমটা শুরু হবে তার সাথেই লেগে আরেকটা শুরু হবে, যেহেতু এটা আমি ফ্লোটিং করছি। তো অনেকভাবে স্টাইল করা যায়, যেখানে এভাবে দরকার আছে সেভাবে, যেখানে যেভাবে দরকার। এখন হ্যাঁ, বেস্ট ওয়ে ইনলাইন করে করা, যদি ব্যাকগ্রাউন্ড থাকে প্রতিটা এলআই এর ব্যাকগ্রাউন্ড থাকে, এবং তাদের মধ্যে যদি দেখতেছেন যে স্টাইলের ক্ষেত্রে কোনো ফাঁকা জায়গা নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে ফ্লোট লেফট করাই ভালো, কারণ আপনার স্টাইল অনুযায়ী কিন্তু বেস্ট ওয়েটা এটা, ঠিক আছে। আহ ওটা নর্মালি দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না বিকজ ব্যাকগ্রাউন্ড নাই। এখন যদি আপনার এলআই এর ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেকটা এলআই এর ব্যাকগ্রাউন্ড আলাদা, মনে করেন আপনার প্রত্যেকটা এলআই এর আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেমন হোমের ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে রেড, প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড আছে গ্রিন, হেল্পের ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা, এরকম অনেক মেনু আছে। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে ওই জায়গাটা শো করবে, বিকজ দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ, না এটা কোনো ডিফাইন করবে না, এরা হচ্ছে এদের একটা হচ্ছে এটা বল। এনিওয়ে, এবার মার্জিন প্যাডিং বিষয়ে হচ্ছে একটু দুর্বলতা রয়ে গেছে। তো মার্জিন প্যাডিং সম্পর্কে এখানে বলি, মার্জিন প্যাডিং হচ্ছে অ্যাকচুয়ালি যদি বলি মার্জিন,
তাহলে মার্জিন অ্যাকচুয়ালি কি কাজ করে? মার্জিন কাজ করে হচ্ছে আমি যে কন্টেন্টকে মার্জিন দিতে চাচ্ছি সেই কন্টেন্টের চারপাশে চারপাশটা সে দখল করে নেয় আমি যত পিক্সেল মার্জিন দিচ্ছি। সাপোজ আমার এই একটা কন্টেন্ট আছে 100 পিক্সেল, 100 পিক্সেল হাইট, 100 পিক্সেল উইডথ, হ্যাঁ 100 পিক্সেল হাইট, 100 পিক্সেল উইডথ, হ্যাঁ। এখন এটার যখন আমি মার্জিন দেবো এবং এটা কোন পজিশনে আছে, এটা হচ্ছে আমার র্যাপার এবং সে নর্মালি এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে এটা। এখন আমি একে মার্জিন দিয়েছি 10 পিক্সেল মার্জিন, চারপাশে 10 পিক্সেল সে খালি জায়গা করে নিবে, সে এখন তার পজিশন হয়ে যাবে এভাবে এভাবে 10 পিক্সেল খালি, 10 পিক্সেল খালি, 10 পিক্সেল খালি, 10 পিক্সেল। এই 10 পিক্সেলের মধ্যে আর কাউকে আসতে দিবেন। এটা হচ্ছে মার্জিন। মার্জিন উইডের সাথে কাজ করে না, বাট তার চারপাশে জায়গা দখল করে নেয়। প্যাডিং, প্যাডিং কিভাবে কাজ করে? প্যাডিং কাজ করে হচ্ছে প্যাডিং 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 কাজ করে হচ্ছে প্যাডিং কাজ করে হচ্ছে কোন একটা কন্টেন্টকে যখন আমি প্যাডিং দিচ্ছি, প্যাডিংটা কাজ করে হচ্ছে ভিতরে, হ্যাঁ। এখানে প্যাডিং কাজ করে, এখানে মার্জিন কাজ করে, ঠিক আছে। কন্টেন্টের বাইরে মার্জিন কাজ করে, কন্টেন্টের ভিতরে আই মিন যাকে প্যাডিং দিচ্ছি তার মধ্যে হচ্ছে প্যাডিংটা কাজ করে। সো সাপোজ আমার নর্মালি আমার এখানে একটা টেক্সট আছে, সেটা নর্মালি থাকার কথা এখান থেকে একদম শুরু থেকে। আমি যখন প্যাডিং দিচ্ছি, সো টেক্সটটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে আমি প্যাডিং দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল, এখান থেকে আমার টেক্সটটা শুরু হচ্ছে। এবার আমার 10 পিক্সেলটা অ্যাকচুয়ালি প্যাডিংটা পাওয়ার পর আমার স্পেসটা হচ্ছে এটা, শুধুমাত্র প্যাডিংটা পাওয়ার পর আমি প্যাডিং দেওয়ার পর আমার স্পেস হচ্ছে এটা। আমি যখন প্যাডিং দিচ্ছি আরেকটা কাজ সেটা হচ্ছে আমার উইডটাও বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মার্জিনে এটা হচ্ছে আমাদের চিন্তা, মার্জিনের বেলায় যদি বলি আমার উইড বেড়ে গেছে, হ্যাঁ বেড়ে গেছে। কিরকম? অবশ্যই তার এর মাঝখানে তো সে কাউকে আসতে দিচ্ছে না, তাহলে আমাকে ধরতে হবে এই কন্টেন্টটাকে সম্পূর্ণ ধরতে হবে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, তাই না? তাহলে আমি যদি বলি যে হ্যাঁ উইড বেড়ে গেছে, তাহলে উইড বেড়ে গেছে। এখন সেটা চিন্তার বিষয়, কঠিন করে চিন্তা করবেন না, সহজ করে চিন্তা করবেন। সহজ ভাষায় মার্জিন বাইরে কাজ করে, প্যাডিং ভিতরে কাজ করে। এবং প্যাডিং যখন কাজ করব সে উইড বাড়াবে, এবং প্যাডিং কে যদি উইড সমান আনতে হয়, মানে আমি তার একটা এখানে লেআউট দেখাই। আমার এই হচ্ছে এই দুইটা ডিভ আছে, একটা 700 পিক্সেল আরটা 200 পিক্সেল, মূল উইডথ হচ্ছে 900 পিক্সেল। এখন আমি বলতে যাচ্ছি, আমি এখন দেখেন মার্জিন উইডথ কেমনে বাড়ায় না, আবার মার্জিন তো উইডই বাড়ায়। আমি একে দিলাম মার্জিন রাইট 20 পিক্সেল, এর পাশে 20 পিক্সেলের মধ্যে কেউ আসবে না, তাহলে এটা স্বাভাবিক, এটা নিচে চলে আসবে, কারণ এটার উইডথ বেড়ে গেছে, সে 20 পিক্সেলের মধ্যে আর কাউকে আসতে দিচ্ছে না। তার মানে এই 720 920 হয়ে যাচ্ছে, তাই না? এটা 200 আছে, এটা 700 আছে, এখানে আবার 20 পিক্সেল বেড়ে গেল না, তাহলে এর নিচে চলে আসবে। তার মানে আমি যদি বলি যে মার্জিন উইডথ বাড়াই ফেলছে, বাড়াই ফেলছে। এখন যেভাবে চিন্তা করতে পারেন আপনার চিন্তা, হ্যাঁ জায়গা না পেয়ে 700 পিক্সেল জায়গা না পেয়ে নিচে চলে আসছে। এখন এটাকে যদি আবার কমাতে চাই, এই জায়গাটা থাকবে বাট কমবে। আমি এখন যে কোনো জায়গা থেকে এটা থেকে 20 কমাই দিতে পারি, অথবা এটা থেকে 20 কমাই দিতে পারি। তার মানে আমাকে আবার ঘুরে ফিরে এই স্টাইলটা রাখার জন্য কারো না কারো কি করতে হচ্ছে, ওয়েট কমাতে হচ্ছে। তার মানে আমাকে ওয়েটের সাথেই কাজ করতে হচ্ছে মার্জিনের ক্ষেত্রে, সেম ওয়েট অ্যাকচুয়ালি প্যাডিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তবে প্যাডিংটা করে কি, কন্টেন্টের স্পেসটা সমান রেখে, কন্টেন্টের স্পেস বলতে আমার এটা হচ্ছে 200 পিক্সেল, তার মানে আমার এখন যে কন্টেন্টটা থাকবে সেই 200 পিক্সেলের মধ্যে থাকবে, এটা হচ্ছে আমার কন্টেন্ট স্পেস। এখন প্যাডিং যখন দিচ্ছি আমার এই প্যাডিং এর স্পেস হয়ে গেছে এটা, আমার কন্টেন্ট স্পেস এটা, এটা হচ্ছে বাকি স্পেস, প্যাডিং স্পেস। তো প্যাডিং এর কাজটা হচ্ছে কন্টেন্ট স্পেস 200 রেখে চারপাশে প্যাডিং দেয়, তবে যাকে প্যাডিং দিচ্ছে তার মধ্যেই। ব্যাপারটা এরকম। এখানে আবার বলি
আরেকটা স্টাইল করি 700 700 এবং 200 আমি প্যাডিং দিলাম। প্যাডিং দেওয়ার সাথে সাথে এর সমান আমি আরেকটা ডিপ এখানে মধ্যে আঁকি, তার মানে এই ডিপটা হচ্ছে এটা। সাপোজ এই ডিপটা হচ্ছে 200 পিক্সেলের ডিপটা হচ্ছে এটা, এবং মেইন ডিপটা হচ্ছে এটা। আমি একে প্যাডিং দিয়েছি, কঠিন ভাবে দেখিয়ে নাকি এখন মনে হচ্ছে কঠিন, বাট কঠিন ভাবে দেখিনি। আমি একে প্যাডিং দিয়েছি 200 পিক্সেল, সে জায়গা খালি করে নিবে চারপাশে 200 পিক্সেল, সরি 20 পিক্সেল প্যাডিং দিলাম, চারপাশে 20 পিক্সেল জায়গা খালি করে নিবে, কিন্তু কন্টেন্টের স্পেস 200 রেখে। এই তো সেজন্যই এটা অ্যাকচুয়ালি উইডটা আমি বলি যে প্যাডিং উইড বাড়ায় ফেলে, সেজন্যই বলি। হ্যাঁ? চারপাশ থেকে আমি ডায়াগোনাল দেখালাম, কিন্তু চারপাশ থেকে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। অ্যাকচুয়ালি মার্জিন প্যাডিং এখন এত বেশি বোঝার দরকার নেই, জাস্ট এইটুকু মনে রাখেন প্যাডিং পিক্সেল অ্যাড করে আপনার কন্টেন্টের সাথে, আর মার্জিন তাও পিক্সেল অ্যাড করে বাট বাইরে। ঠিক আছে, দুইটা ওয়ে। এবার সিএসএস এর একটু অ্যাডভান্স বিষয় আসে, ঘুম আসতেছে আপনার? সিএসএস এর একটা অ্যাডভান্স বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আজকে আমি সিএসএস এর যে বিষয়গুলো কথা বলবো, যে একটু আগে বলেছিলাম যে ওভারফ্লোর বিষয়ে, এটা কিন্তু আরো একটা ওয়েতে করা যায়। আমি আগে সলিউশন সমাধান সরি প্রবলেম দেখাইলাম, প্রবলেম এগুলা, এটা হলে কি হবে, এটা হলে আমাকে আবার একটা ডিপ বাড়াতে হচ্ছে প্রবলেম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সিএসএস এর, সেটা হচ্ছে সুডো ক্লাস। সাইকো বলেন, সাইকো, ঠিক আছে, সুডো ক্লাস, এটাকেও সুডো ক্লাস বলা হয়। হোয়াট আর সুডো ক্লাস? তো সুডো ক্লাস হচ্ছে স্পেশাল কোন একটা এলিমেন্টের কোন একটা স্টেটকে সিলেক্ট করার জন্য স্পেশাল কিছু ক্লাস, স্পেশাল কিছু এলিমেন্ট, সুডো এলিমেন্ট আছে, সুডো ক্লাস আছে, কিছু স্পেশাল ক্লাস। আজকে ক্লাসটা কোনো লেআউট নিয়ে না, টিপস এন্ড ট্রিক্স, যাতে পরবর্তীতে পিএইচডি টু এইচটিএমএল বড় বড় টেমপ্লেটে আপনাদেরকে কাজে দেয়, তখন বুঝতে অসুবিধা হতে পারে, তাই শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ। Pseudo class style an element when a user mouse over it. কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে, যেমন আপনারা অনেকেই ইউজ করছেন মাউস ওভার, এ ওভার ক্লাস একটা দিলাম, কালার একটা দিলাম, ওভার করলে মাউস ওভার করলে একটা কালার হচ্ছে, এটা একটা ক্লাস। এই যে হোভার, এটা একটা ক্লাস, সুডো ক্লাস এটা বলা হয়। তো এরকম অনেকগুলো সুডো ক্লাস আছে, সুডো এলিমেন্ট আছে। তো সুডো ক্লাস বিফোর আফটার, এটা একটা সুডো ক্লাস। বিফোর আফটার অ্যাকচুয়ালি বিফোর আফটার এলিমেন্টে পড়ে, ক্লাসে না। আমি এখানে সুডো ক্লাসেস, এগুলো হচ্ছে সুডো ক্লাসে পড়ে, অ্যাক্টিভ, চেক, ডিসেবল, এমটি, এনাবল, এগুলোর কাজ বাদ দিলাম। ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, ওভার, তারপর হচ্ছে আরো কিছু আছে সুডো এলিমেন্ট, বিফোর, আফটার, তারপর হচ্ছে ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, এগুলা। এখন সুডো ক্লাস ইউজ করতে হয় কিভাবে, যেমন আমি যদি বলি, যেমন নর্মালি আগে বিফোর আফটার এর কথা বলি, এটা হচ্ছে একটা এলিমেন্ট। আমি আমার ওয়েবসাইটে পি আছে, অনেকগুলা পি, অনেক মানে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে একটা নিউজ সাইট, ব্লগ পোস্ট আছে, একটা টাইটেল, প্যারাগ্রাফ, দেন একটা নিচে আছে নোট, নোট টেক্সট আছে। এখন আমার স্টাইলে আমি নোট লিখতে ভুলে গেছি, আমার ওয়েবসাইটে আমি নোট লিখতে ভুলে গেছি, ওই যে নোট লেখা থাকবে, তারপর একটু কিছু নোট লেখা থাকবে, কিছু লেখা থাকবে, এই নোট লেখাটাই, নোট ওয়ার্ডটাই দিতে ভুলে গেছি। তাহলে আপনি কি করবেন, আপনি সব জায়গায় কি আবার চেঞ্জ করবেন? এটা পসিবল, এত বড় সাইট কাজ করে। তো সুডো ক্লাসের মাধ্যমে, সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এই কাজটা করতে পারি, বিফোর এবং আফটারের মাধ্যমে। বিফোর মিন্স আগে, আফটার মিন্স পরে। তো এখন আমার এই ওয়েবসাইটে কয়টা প্যারাগ্রাফ আছে, অনেক জায়গায় প্যারাগ্রাফ আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, ফুটারে একটা প্যারাগ্রাফ আছে। তো আমি চাচ্ছি প্যারাগ্রাফের আগে একটা নোট শব্দ আছে। তো আমরা সুডো ক্লাস ইউজ করতে পারি। সুডো ক্লাস, যেমন আমি সর্বজনীন প্রত্যেকটা প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে চাচ্ছি, পি দিলাম। সুডো ক্লাস কিভাবে ইউজ করতে হয়, কোলন, এটা হচ্ছে আমার পুরো সিলেক্টর, বিফোর, ঠিক আছে, এটা হচ্ছে আমার সিলেক্টর, পি কোলন বিফোর।
দেন আমার ডিক্লারেশন সুডো ক্লাস উইথাউট কন্টেন্ট বিফোর আফটার উইথাউট কন্টেন্ট কাজ করবে না, কন্টেন্ট এই প্রপার্টিটা থাকা লাগবে। অ্যাকচুয়ালি বিফোর আফটার দিয়ে অনেক কাজ করা যায়, এখন তার বেসিক কাজটা হচ্ছে এটা, সে মূলত এটার জন্যই উৎপত্তি হয়েছে। ঠিক আছে, সো আমি এখানে লিখলাম কন্টেন্টে নোট কোলন স্ল্যাশ স্পেস। এখন দেখেন আমার প্রত্যেকটা পি এর আগে নোট লেখাটা যুক্ত হয়েছে, প্রত্যেকটা পি এর আগে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সুডো ক্লাস। আবার যদি বলি এটা আফটারের সুডো ক্লাস আফটারের বিষয়ে জানতে, তো আমি লিখলাম হচ্ছে দা এন্ড, এখানে একটা স্পেস দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সুডো ক্লাসটা স্পেস এখানে স্পেসটা দিবে না উইথাউট আমি যদি দিয়ে না রাখি কন্টেন্টের মধ্যে। এখানে দা এন্ড চলে আসছে, এখানে সিলেক্ট করা যাচ্ছে না, সুডো ক্লাস সিলেক্ট করা যাবে না। এখানে দেখি দা এন্ড, প্রত্যেকটা পি এ দা এন্ড আফটার পরে, পি এর পরে আফটার এই কন্টেন্টটা যুক্ত হয়েছে। তো সুডো ক্লাসের অ্যাকচুয়ালি বেসিক আইডিয়াটা হচ্ছে, বেসিক বিষয়টা হচ্ছে বিফোর আফটার উইথাউট কন্টেন্ট। প্রত্যেকটা সুডো ক্লাস না, শুধুমাত্র বিফোর আফটার, আবার কিছু আছে শুধুমাত্র এলিমেন্ট নিয়ে কাজ করে, যেমন ফার্স্ট লেটার ফার্স্ট লাইন এগুলা। তো ফার্স্ট লেটারে যদি আমি বলি আমি ক্লাসটা নিয়ে আসলাম ফার্স্ট লেটার, সাপোজ আমার কি আছে এখানে ওয়েলকাম বা এখানে কুইক লিঙ্কস H4, রাইট কন্টেন্টের H4 যেটা আছে, রাইট কন্টেন্ট H4, তার ফার্স্ট যে লেটারটা আছে তার ফার্স্ট লেটারের কালার হবে রেড, শুধুমাত্র ফার্স্ট লেটারের কালার রেড। ঠিক আছে, তো এইগুলা এরকম অনেকগুলো সুডো ক্লাস, অনেকগুলোর মধ্যে মোস্ট ইউজ বিফোর আফটার, দেন এখান থেকে ভিজিটেড, অ্যাক্টিভ, অ্যান্টি চাইল্ড, লিঙ্ক, ওভার ফোকাস, এগুলা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড। এখন ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের কথা বলি। ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের ক্ষেত্রে আপনাকে আবার এলিমেন্ট চাইল্ড HTML এর চাইল্ড রিসিভ করতে হতে পারে খুব দ্রুত, এবং এটা ঠিকভাবেই কাজ করতে হবে। যেমন আমি এখানে একটা মেনু, এই মেনুটাকে একটু সাজাই ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বোঝার জন্য। আমি মেনুটাকে সাজাতে পারি এইভাবে, যেমন এখানে করি কিভাবে করা আছে মেনুটা। মেনুটা হচ্ছে এটা। আচ্ছা, আমি রো 1 এ একটা প্যাডিং দিই, রো 1 প্যাডিং 20 পিক্সেল, চারপাশে খালি জায়গা হলো। আর মেনুকে মেনুকে একটা ব্যাকগ্রাউন্ড দেই যাতে বুঝতে পারি। গ্রে কালার, হ্যাঁ। এখন দেখে এ হচ্ছে আমার নরমালি এ হচ্ছে আমার মেনু, হ্যাঁ এটা হচ্ছে আমার মেনু। আমি মেনু এ তে একটা বর্ডার দিচ্ছি, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড হোয়াইট কালার। এ হচ্ছে আমার হোয়াইট কালারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ অবশ্যই 1 পিক্সেল বেড়ে গেল। এখন দেখেন এই যে আমি রেড কালারের একটা বর্ডার দিলাম, লাস্টেরটাতেও কিন্তু বর্ডারটা আছে। এখন আমি চাচ্ছি লাস্টের বর্ডারটা থাকবে না, বর্ডারটা এ তে দিয়েছি। ঠিক আছে, এখন আমাকে বলেন তো যে এর সিলেক্টরটা কেমন হতে পারে। আমি এখানে লিখতেছি আমার ইউএল আছে, এলআই 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 এলআই, চারটা এলআই, প্রত্যেকটাতে এ আছে। এখন আমার লাস্ট চাইল্ড এই এ তে আমার কি আছে, লাস্ট এ তে কি আছে, বর্ডারটা আছে। আমি এখন লিখবো মেনু ইউএল, আপনারা চাইল্ড এবং প্যারেন্ট তো বুঝেন, চাইল্ড এবং প্যারেন্ট অবশ্যই জানেন। এবার বলেন ইউএল এলআই আমি কিভাবে লিখবো, লাস্ট চাইল্ড কার কিভাবে রিসিভ করবো, ইউএল এলআই এ লাস্ট চাইল্ড, এভাবে। আমি এই লাস্ট চাইল্ডের ইয়ে করবো, এর বর্ডারটা সরাবো, এ লাস্ট চাইল্ড লিখবো না। সুডো ক্লাস ইউজ করার সিস্টেম, যার লাস্ট চাইল্ড সিলেক্ট করবেন তার ফলোর লাস্ট চাইল্ড বিফোর আফটারের মতো। তো এখন এখানে কিভাবে সিলেক্ট করবো বলেন, এ লাস্ট চাইল্ড, কনফিউজ হয়ে যাচ্ছে কেন? যাই হোক, এটা রং, এটা রং,
এটা হবে না, কখনোই না। এ লাস্ট চাইল্ড কেমনে হয়? এ তো একটাই, প্রতিটা এলআই এ একটাই চাইল্ড, সে লাস্ট ও ফার্স্ট সে এটাই। কিন্তু আমি এলআই এর মধ্যে লাস্ট চাইল্ড সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এলআই এর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, 4 নম্বর চাইল্ডটা হচ্ছে লাস্ট চাইল্ড। আমি এলআই লাস্ট চাইল্ড, তারপর এ, কারণ এতে যেহেতু বর্ডারটা দিয়েছি, এলআই এর লাস্ট চাইল্ড ধরবো, দেন এ, দেন আমরা বর্ডার নাম করে দেবো, ঠিক আছে? তো চাইল্ডের হিসাবটা একটু মনে রাখবেন এই সিএসএস এর ক্ষেত্রে, ঠিক আছে? এখন দেখেন আমি স্টাইলটা এইভাবে, এলআই লাস্ট চাইল্ড আছে, এই দেখেন মেনু, একটা, দুই, তিন, চার, এটাই হচ্ছে আমার লাস্ট চাইল্ড। আমি এখানে কাউন্ট করতে পারছি কয়টা চাইল্ড আছে, ইউএল এর 4টা চাইল্ড, কিন্তু এলআই চাইল্ড কয়টা আছে? একটাই আছে। এলআই চাইল্ড কিন্তু একটাই, প্রত্যেকটা এলআই এর একটা একটা চাইল্ড। সো এখানে লাস্ট চাইল্ড এ লাস্ট চাইল্ড বা ফার্স্ট চাইল্ড হবে না, হবে এলআই লাস্ট চাইল্ড বা ফার্স্ট চাইল্ড। তো আমি এলআই লাস্ট চাইল্ডটা সিলেক্ট করলাম এবং ই কে বললাম, যেহেতু এ কে স্টাইলটা দিয়েছে তাহলে বর্ডার নান, ঠিক আছে? এটা হচ্ছে একটা সোডো এলিমেন্ট, সোডো ক্লাস। তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এরকম, এরকম তো পেলামই। এখন আরো কিছু একটা চাইল্ড আছে, তাহলে 1 নম্বর চাইল্ড 2 নম্বর চাইল্ড কি করবে? সরি, 2 নম্বর চাইল্ড 3 নম্বর চাইল্ড কি করবে? ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড আছে, 1 নম্বর চাইল্ড এবং শেষের চাইল্ড আছে। 2 নম্বর চাইল্ড এবং 3 নম্বর চাইল্ড রিসিভ করার জন্য, সিলেক্ট করার জন্য আরো একটা, আরো একটা কি, আপনাদের ক্লাস 11টা থেকে শুরু না, আরো একটা চাইল্ড ক্লাস আছে, ছোট ক্লাস, যার নাম হচ্ছে এনটিএ চাইল্ড। আমরা বীজগণিত করেছিলাম 9.1 ইনফিনিটি, যেগুলো 1 2 3 4 প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক যদি সংখ্যা হয় তাহলে কি হবে, এরকম কিছু অঙ্ক করছিলাম। এটাও এক প্রকার এরকম এন সংখ্যক সিলেক্টর আমি কাউন্ট করতে পারি। তো এনটিএ চাইল্ডের ক্ষেত্রে, তো এনটিএ চাইল্ড কিভাবে কাজ করে, যেমন আম, আমি এলআই এর 2 নম্বর চাইল্ডকে রিসিভ করতে চাচ্ছি, 2 নম্বর চাইল্ডের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, এনটিএচ, হ্যাঁ, না আমি আবার এনটিএচ চাইল্ড, 2 নম্বর চাইল্ডের ব্যাকগ্রাউন্ড, আমি 2 নম্বর একটা চাইল্ড সিলেক্ট করব। এনটিএস চাইল্ড লেখার সিস্টেম, এটাও একটা ছোট ক্লাস, এলআই কোলন এনটিএস হাইফেন চাইল্ড, তারপর ব্র্যাকেটস, হ্যাঁ। এই ব্র্যাকেটস অ্যাকচুয়ালি আমাকে বলতে হবে আমি কত নাম্বার চাইল্ডটাকে রিসিভ করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। যেমন আমি 2 নম্বর এলআই কে সিলেক্ট করলাম এবং তার এর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সেটা হচ্ছে সাদা। এই 2 নম্বর চাইল্ড তার একটা এলআই এর ব্যাকগ্রাউন্ড দিয়েছে সাদা, ঠিক আছে? তো এখন আমি এভাবেও সিলেক্ট করতে পারি, বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা, অড বেজোড় সংখ্যা, প্রত্যেকটা বেজোড় সংখ্যা সাদা হবে। আবার আমি ইভেন দিতে পারি, ইভেন, প্রত্যেকটা জোড় সংখ্যা সাদা হবে। আবার আমি নিজেও কাউন্ট করতে পারি, কিভাবে কাউন্ট করছি সেটা একটু পর বলছি, এটা আপাতত বাদ, এটা কমেন্টস করে রাখলাম, কাউন্টটা আমি এখানে দেই। এনিওয়ে, এবার আসি, আমি ওভারফ্লো হিডেনের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা ওভারফ্লো হিডেনের বাদে, এই যে একটু আগে বলেছিলাম যে ক্লিয়ার বোথ নামে একটা ক্লাস প্রপার্টি আছে, ক্লিয়ার এবং ভ্যালু আছে হচ্ছে বোথ, এটা ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি এই বিষয়টা যারা পরে আসছে একটু বলছি, তারপর আমি অন্য বিষয়ে যাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা ডিফ রো 1, এবং আমরা জানি যে প্রত্যেকটা ডিফ নরমালি ডিসপ্লে ব্লক অবস্থায় থাকে, তার প্যারেন্টের উইডথের সমান থাকে। যখন তাকে ফ্লোটিং করা হয় সে তার কন্টেন্টের সমান জায়গা দখল করে, যদি উইডথ দেওয়া না থাকে। তো কন্টেন্ট লগোকে ফ্লোট লেফট করলাম, মেনুকে ফ্লোট রাইট করলাম, যেহেতু এটাকে এখনো সাজানো হয় নাই সে হাইটে একটু বেশি আছে, সমস্যা নেই। এই এখন যেহেতু ফ্লোট লেফট করাতে সে কি করছে, তার কন্টেন্টের সমান জায়গা দখল করছে, রাইট করাতে তার কন্টেন্টের সমান জায়গা দখল করছে, বাকি জায়গাটা সম্পূর্ণ খালি। এখন আমরা এটাও HTML এবং CSS এর একটা নেচার হচ্ছে কোন একটা div এর কন্টেন্ট ফ্লোট লেফট এবং রাইট করলে তার প্যারেন্ট হাইট 0 হয়ে যায়। এখন হাইট 0 অবস্থায় আছে,
এটা কিছু নেই, এটা কিছুই নেই। হ্যাঁ, তো তখন কি হয়, তারপরের যে কন্টেন্টটা সেটা খালি জায়গায় চলে আসে। তো এটাকে দূর করার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন, যাতে এর উপর, এই ডিভের উপরে যাতে আর কিছুই ওভারফ্লো করতে না পারে। ওভারফ্লো হিডেন যখন দেই সে তখন তার হাইট, কন্টেন্টের সমান হাইট দখল করে নেয় এবং আহ, পরের পার্টটাকে, পরের ডিপটাকে তার উপরে আসতে দেয় না। এখন এটা ওভারফ্লো হিডেন ছাড়া অ্যাকচুয়ালি আরেকটা ওয়েতে করা যায়, সেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে লেফট রাইট, তারপরে আমরা একটা ব্ল্যাঙ্ক ডিপ নিয়ে নিই এবং তার একটা ক্লাস দিয়ে দিই এবং সেই ক্লাসের একটা স্টাইল দিই, সেটা হচ্ছে ক্লিয়ার বোথ। অ্যাকচুয়ালি ক্লিয়ার বোথ, এবার এখানে এই নেচারটা এমন কেন, এটা এমন কেন এই জন্য, আমরা যখন কোনো একটা ডিপকে ফ্লোর লেফট করি তখন প্রত্যেকটা ডিপ লেফট থেকে শুরু হওয়ার চেষ্টা করে, এবং পরের অংশ এটা লেফট এবং এটা রাইট, রাইটে আছে এটা লেফট, এবং যখনই লেফট করছে পরের পোর্শনটা লেফট থেকে শুরু হওয়ার চেষ্টা করবে এবং সে এখান থেকে খালি জায়গায় পায় বলেই এখান থেকে শুরু হয়ে এভাবে শেষ হয়। কিন্তু এখন যদি আমরা এখানে এর পরে আরেকটা ডিপ নিয়ে তাকে বলি ক্লিয়ার বোথ, দুই পাশ ক্লিয়ার থাকবে, তাহলে পরের অংশটুকু তার উপরে আসতে পারবে না। তাহলে এই কাজটা আমরা এভাবে করতে পারি, লোগো এবং মেনুর পর একটা ডিপ নিলাম ক্লিয়ার এবং তার স্টাইল দিলাম ক্লিয়ার বোথ, তাহলে কি হচ্ছে, সে ওভারফ্লো হিডেনে কাজ করছে। আমরা ওভারফ্লো হিডেন আর না দিলেও চলছে, ঠিক আছে। কিন্তু এটা একটা সমস্যা, সেটা হচ্ছে আমাকে ডিপ একটা বাড়াতে হচ্ছে। কি হচ্ছে, ডিপ একটা বাড়াতে হচ্ছে। এখন ট্যাবল সম্পর্কে কেউ কারো আইডিয়া আছে? ট্যাবল, TDTR, হ্যাঁ, ট্যাবল থ্রি, এটা এখন কাজ নাই, আমরা ট্যাবল TDTR এ যাবো না, বাট আমি নেচারটা বলি, তার বিহেভটা কি। আমরা যখন কোনো একটা ট্যাবল তৈরি করি তার বিহেভটা ছিল এরকম, আমি একটা ট্যাবল করলাম, ট্যাবলের রো, প্রথমে রো হিসেব করে TR, আমি রো করলাম, তারপর রো এর মধ্যে TD, কলাম ভাগ করে, কলাম ভাগ করলাম। এখন ট্যাবলের নেচারটা হচ্ছে এরকম, আমার এটাতে কন্টেন্ট আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, অনেকগুলোতে নেই। ট্যাবলের নেচার হচ্ছে নাই, সে নাই, সে ওভাবেই থাকবে, তার জায়গায় কাউকে আসতে দিবে না। ট্যাবলের নেচারটা হচ্ছে এটা, এর মধ্যে বিভিন্ন রো বা কলামে যদি কন্টেন্ট থাকে না থাকে, তো তার ওই জায়গায় সে কলাম হিসেবে সে তাকে রেখে দিবে, বাট তার জায়গায় কন্টেন্ট না থাকলেও কাউকে আসতে দিবে না, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাবলের নেচার নর্মালি। সো এখন এই কাজটার জন্য ট্যাবলের নেচার সম্পর্কে একটু বুঝালাম আর কি, বাদ দিলাম। সো এখন এই যে ডিসপ্লে ডিপ ক্লিয়ার করলাম, হ্যাঁ, এটা ছাড়াও আমরা, আমাদের এটাতে প্রবলেম হচ্ছে, আমাদেরকে একটা ডিপ এক্সট্রা লিখতে হচ্ছে। আমরা এক্সট্রা কেন লিখবো? এখন আপনাদেরকে ফিক্সেট নিয়ে আসি আবার। আপনারা সবাই প্রজেক্টে ইউজ করছেন ডট ফিক্স, প্রত্যেক জায়গায় ক্লাসে ফিক্স ইউজ করছেন না সবাই? আমি আবারও ফিক্সে নিয়ে আসি আপনাদেরকে, আপনারা এখন থেকে আবারও ফিক্স ইউজ করবেন, ঠিক আছে। কিন্তু ফিক্সের স্টাইল চেঞ্জ হবে, অবশ্যই হিডেন ইউজ করতেন আগে, এখন অন্য স্টাইল। এবার একটু বিফোর আফটার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে সেটা একটু দেখে নিন। বলেন তো কেউ একজন, ক্লিয়ারে প্রশ্ন পড়ে বিফোর আফটার কিভাবে কাজ করতেছে বলেন তো, আপনি বলেন। বিফোর আফটার, বিফোর আফটার কিভাবে কানে হচ্ছে আগে, আফটার মানে পরে, অ্যাকচুয়ালি এটা আমরা কি বুঝতেছি, কন্টেন্টের আগে কন্টেন্টের পর, মানে পি, আমি পি কে বিফোর দিলাম, পি পি এর আগে, অ্যাকচুয়ালি এটা এভাবে না, এটা হচ্ছে পি এর মধ্যেই আছে। আমরা আবার একটু চেক করি, একটু চেক করি এখানে স্প্রেড এলিমেন্ট করলাম, এটা দেখাবে না, বিফোর আফটারটা কিন্তু দেখাচ্ছে না। আপনাকে দেখতে হবে হচ্ছে ডিফল্ট যেই স্প্রেড এলিমেন্টটা আছে, এই পিটাতে আমি বিফোর করেছি, বিফোরে কিছু নাই, আফটারও কিছু নেই। এখন ভিতরে দেখেন কন্টেন্টের আগে কন্টেন্টের পরে, তাহলে আমি এই ট্রিক্সটাকে কাজে লাগাবো হচ্ছে ক্লিয়ার যে ডিপটা করেছি একটু আগে, সেই জায়গায় আমার কন্টেন্ট এখানে শেষ, লোগো এবং মেনু এখানে শেষ হচ্ছে, এর পরের ডিপটা ক্লিয়ার ছিল এবং সেই ডিপটা তাকে আমি আফটার হিসেবে কল্পনা করবো। করা যায়, করা যায়। আপনারা আমি এখানে বিষয়টা এই জায়গায় করি যেখানে লেফট কন্টেন্ট এবং রাইট কন্টেন্ট করেছিলাম। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটা সাজানো হয়নি, উপরেই করি। রো ওয়ান এর সাথে আমি ফিক্স নামে একটা ক্লাস দিলাম
এবং রো 1 এর যে ওভারফ্লো হিডেনটা আছে ওটা তো তুলে দিয়েছি, এবং ডিফটা এটাও তুলে দেই। এখন দেখেন আগের অবস্থায় চলে আসছে, যে জাস্ট উপরে চলে আসছে, কিন্তু ওই যে রো 1 কে একটা প্যাডিং দিয়েছে সেই প্যাডিংটা কিন্তু পেয়েছে 20 পিক্সেল। এনিওয়ে এটা বাদ। এখন আমি ফিক্স যে ক্লাসটা নিয়েছি তার একটা বিফোর নিব, তার একটা আফটার নিব। ডট ফিক্স বিফোর কমা ডট ফিক্স আফটার। বিফোর আফটার কিসারে কাজ করে না, কন্টেন্ট ছাড়া অবশ্যই কাজ করে না। যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নাই, আমি ব্ল্যাঙ্ক হিসেবে রেখে দিতে হবে। বিফোর আফটার উইথাউট কন্টেন্ট কাজ করবে না, এটা রাখলাম। এবং আমার আফটারকে ক্লিয়ার বোধ দরকার। ফিক্স আফটার, আফটারকে ক্লিয়ার বোধ করে দিলাম। এখন হওয়ার কথা, বাট হচ্ছে না, কেন হচ্ছে না? এখানে রো আফটার, সরি, রো ফিক্স বিফোর এন্ড আমার মেনুর পরে হচ্ছে আফটার, এই জায়গায় ক্লিয়ারটা। তা এখন হচ্ছে না, কারণ ওই যে বলেছিলাম ট্যাবল, ট্যাবল কাজ করে হচ্ছে তার ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রেখে দেয়। সো আমাকে এটাকেও বলতে হবে সে অ্যাজ এ ডিসপ্লে ট্যাবল আকারে যাতে কাজ করে। তাকে যদি আমি বলে দেই ডিসপ্লে ট্যাবল, এটা একটা নতুন প্রপার্টি ডিসপ্লে ট্যাবল। এই ট্যাবল যদি তাকে বলে দেই, সে তার ব্ল্যাঙ্ক জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখবে। আমি জানি এটা মাথার উপর, আমি আজকে এই বিষয়টাতে যাচ্ছি না, আমি এখন নতুন বিষয় যাই। পজিশনিং, সিএসএস এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পজিশনিং। সিএসএস না, অ্যাকচুয়ালি সিএসএস একটা ওয়েবসাইট করার জন্য পজিশনিংটা খুবই গুরুত্বপূর্ণ। পজিশনিং, ঠিক আছে, কোন একটা এলিমেন্টকে পজিশনিং করাটা, পজিশনিং সম্পর্কে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পজিশনিং, পজিশনিং হচ্ছে একটা প্রপার্টি যার চারটা ভ্যালু আছে। চারটা ভ্যালু, চারটা ভ্যালুর মধ্যে পজিশন রিলেটিভ, পজিশন ফিক্সড, পজিশন অ্যাবসলিউট, আর একটা ভ্যালু হচ্ছে পজিশন স্ট্যাটিক। স্ট্যাটিক আপাতত কাজ করে না, বাট পজিশন রিলেটিভ, অ্যাবসলিউট এবং ফিক্সড সম্পর্কে বলি। স্ট্যাটিক এটা অন্য বিষয় আসছে এটা। সো এটা বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে তিনটার জন্য তিনটা ডিপ করে নিই। আমার কন্টেইনার র্যাপার যেটা আছে, র্যাপারের মধ্যে একদম শেষে এই র্যাপারের মধ্যে আমি এখানে তিনটা ডিপ করি। একটা হচ্ছে ডিপ ক্লাস অ্যাপ, এটা হচ্ছে অ্যাবসলিউট, আরটা হচ্ছে ফিক্সড, ফিক্সড, এবং আরটা হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। এবং আমি তিনটার একটা স্টাইল দিয়ে দিই, তিনটা তিন রকমের স্টাইল, রিলেটিভ, আবার অ্যাবসলিউট, আবার হচ্ছে ফিক্সড। তিনটার একই স্টাইল, যেটা হচ্ছে উইডথ এবং হাইট। উইডথ 100 পিক্সেল এবং হাইট 100 পিক্সেল, এবং তিনটার আলাদা স্টাইল। আমি আলাদা করে একটা কালার দেই যাতে বুঝতে পারি আমরা। আচ্ছা লিখি, বিজিসি কালার। একটা হচ্ছে গ্রিন রিলেটিভ, একটা হচ্ছে রেড, আরটা হচ্ছে আরটা হচ্ছে গ্রে কালার। তিনটা কালার দিলাম, তিন রকমের এটা, ঠিক আছে। অ্যাবসলিউট, একটা কন্টেন্টও দিয়ে দিই, রিলেটিভ এবং ফিক্সড। এখন এটা দেখেন যে এটা কিন্তু আমার কন্টেইনারের মধ্যে আছে, আমার র্যাপারের মধ্যে আছে। প্রথমে আমি ফিক্সড নিয়ে কাজ করি। প্রথমে ফিক্সড, পজিশন ফিক্সড, এটাকে পজিশন ফিক্সড করব, ফিক্সড প্লাসকে। তো ফিক্সড প্লাসকে আমি যেটা করব সেটা হচ্ছে পজিশন ফিক্সড। ফিক্সড হওয়ার পর অ্যাকচুয়ালি দেখেন কি হয়, কোথাও আছে
কোথাও নাই। অ্যাকচুয়ালি যখন আমি পজিশনিং করব, পজিশন ফিক্সড করব কাউকে, তখন অবশ্যই সে ফিক্স মিন্স কি, সে ফিক্সড, আমি যে জায়গায় ফিক্স করতে চাচ্ছি সেই জায়গায় ফিক্সড। কিন্তু আমি শুধুমাত্র পজিশন ফিক্স দিয়েছি, তাকে বলে দিই নাই সে কোন জায়গায় ফিক্সড হবে। তাকে একটা ডিরেকশন দিয়ে দিতে হবে। আর এই ডিরেকশনটা অ্যাকচুয়ালি কাজ করা হচ্ছে আপনার স্ক্রিনের উপর চিন্তা করে করতে হবে। স্ক্রিন বলতে আমি এখন আমার র্যাপারের মধ্যে আমি কন্টেন্টটা দিয়েছি, আপনি শুধুমাত্র র্যাপারকে নিয়ে চিন্তা করলে হবে, চিন্তা হবে স্ক্রিনের, স্ক্রিন যেখান থেকে শুরু হয়েছে, আপনার বডি যেখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, সো আমি একে পজিশন ফিক্স করলাম, দেন লেফট 0 পিক্সেল, তাকে বললাম লেফট 0 পিক্সেল, এবং তাকে বললাম বটম 0 পিক্সেল। লেফট থেকে 0 পিক্সেল, লেফট থেকে, বটম থেকে 0 পিক্সেল, বটম থেকে, স্ক্রিনের সাথে ফিক্সড, পজিশন ফিক্স এসে গেছে, এবং এ এখানেই ফিক্স, সবসময় এখানে থাকবে। আমি আমার ওয়েবসাইট যত স্ক্রল করি, যত যে জায়গায় যায় না কেন, সবসময় এখানেই থাকে। এটা হচ্ছে পজিশন ফিক্সড। একে কোনো না কোনো ডিরেকশন দিয়ে দিতে হবে, চারটা একসাথে দেওয়া যাবে না, সে কনফিউজ হয়ে যাবে। লেফট রাইট একসাথে দিয়ে গেলে যে কোনো দুইটা, লেফট বটম লেফট টপ, রাইট বটম রাইট টপ, যে কোনো দুইটা ডিরেকশন দিতে। সেটা হতে পারে 100 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল উপরে থাকবে, লেফট থেকে 100 পিক্সেল লেফটে থাকবে, তাহলে সে এই জায়গায় থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ডিরেকশনের উপর ডিপেন্ড করছে। আমি লেফট থেকে 10 পিক্সেল সরাই নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে পজিশন ফিক্সড। এবার অ্যাবসলিউটের কথা বলি। অ্যাবসলিউটের কথা বলতে গেলে পজিশন একে করলাম অ্যাবসলিউট, অ্যাবসলিউট করার পর একটা কি হয় দেখেন, এখানে সে নরমালি সে এখানে আছে, অ্যাবসলিউট করার পরও সে কি হয়েছে, অ্যাবসলিউট করার পরে কিন্তু রিলেটিভ হাইট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কেন রিলেটিভ হাইট হয়েছে, এটা একটা বিষয়। যাকে পজিশন অ্যাবসলিউট করবো সে নরমালি ভাসমান অবস্থায় চলে আসে। ভাসমান, ভাসমান বলতে আম, ভাসমান বলতে এখানে দেখেন, এটা হচ্ছে আমার একটা ডিপ, যার মধ্যে আমি দুইটা ডিপ করেছি, এখন আমি এই কন্টেন্টটাকে পজিশন অ্যাবসলিউট করেছি। অথবা এরকম ধরে নেন, আমি এখানে দেখাই দিই, আমি একটা ডিপ নেই, আরেকটা ডিপ প্লাস সামথিং, এবং তার একটা প্যারাগ্রাফ দিলাম। ঠিক আছে, এবং লরেন অনেক বড় একটা প্যারাগ্রাফ, এবং তারপর আমি একটা ডিপ নিলাম। ঠিক আছে, ডিপ প্লাস বিএস এবং বিএস, আমি অ্যাবসলিউট 2 নামে একটা ক্লাস নিয়েছি। সামথিং এর একটা স্টাইল দিয়ে নেই, তারপর অ্যাবিএস 2 এর স্টাইল। সামথিং, সামথিং এর স্টাইল হচ্ছে তার উইডথ, উইডথ হবে 500 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল, এবং সামথিং এর যে পিটা আছে এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে টিডি, আবার যে সামথিং এর পি আছে, অথবা পি না, অ্যাকচুয়ালি আমি আরেকটা ডিপ নেই পি ছাড়া, পি দিয়ে বুঝাতে গেলে বুঝবেন না। ডিপ প্লাস ডিপ প্লাস পি কে একটা কাজ করে, জাস্ট পি, উইডথ দিলাম, উইডথ দিলাম আমি 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম 999। আর আমার আছে হচ্ছে ABS 2 নামে একটা ক্লাস নিয়েছি, যার উইডথ এগুলো হচ্ছে জাস্ট এমনি, এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে F2 এখন নরমালি দেখেন সে কি অবস্থা আছে, নরমালি হচ্ছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে ABS 2, কিন্তু আমার কালারটা ডিডি হয়ে গেছে না, সামথিং এর কালারটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে আমার সামথিং, সামথিং, সামথিং দ্যাট। এনিওয়ে, এখন আমি ABS 2 কে অ্যাবসলিউট করব, করার পর দেখেন যে অ্যাকচুয়ালি সে কি অবস্থায় আছে।
আমার পি আছে, এটা এইটুক ডগল করছে এবং abs2 এটা ডগল করছে, আর জায়গাটা হচ্ছে এটা। abs2 কে আমি পজিশন অ্যাবসলিউট করব, করলাম। এখনো কিন্তু সে কিছু হয় না, কিছু হয় নাই কেন, কত কথা। আবার একটু ট্রাই করি। আচ্ছা, বিষয়টা এরকম করে উল্টে পাল্টে দেখালে ভালো হয়। আম, আচ্ছা, আমি পি কে অ্যাবসলিউট করে দেখি। পি কে অ্যাবসলিউট করলাম, abs2 চলে গেল। অ্যাকচুয়ালি কোথায় গেল? abs2 এর মধ্যেই আছে, মানে বললাম না, যাকে অ্যাবসলিউট করা হয় সে ভাসমান অবস্থায় চলে আসে। তার সামথিং, এই যে আমার এটা হচ্ছে সামথিং ডিপ, এবং তার উপরে চলে আসছে ভাসমান অবস্থায়। এখন সে এখন এর কন্টেন্ট হিসেবে কাউন্ট করতেছে না নিজেকে। যদি কন্টেন্ট হিসেবে কাউন্ট করতো তাহলে আমার পরের abs2 টা এখানেই থাকার কথা ছিল, ঠিক আছে। সে এখন ভাসমান অবস্থায় আছে, পরের abs2 নিচে, যেখান থেকে শুরু হওয়া দরকার একটা কন্টেন্ট কোন একটা ডিপের মধ্যে, সেখান থেকেই শুরু হয়েছে। পরের abs2 এখানে আছে, আমি একে একটা লেফট থেকে একটা সরাই নিয়ে আসি। এখন কিন্তু লেফট থেকে সরাতে গেলে আবার সে হবে স্ক্রিনের সাথে লেফট থেকে সরে আসবে। একটু দেখেন, এর নিচে কিন্তু এটা আছে। আর একে যেহেতু লেফট থেকে সরাই আনছি, পজিশন যখন যাকে অ্যাবসলিউট করবেন তাকে সে ওই জায়গায় অ্যাবসলিউট, এখন দেখেন সে ওই জায়গায় অ্যাবসলিউট নড়বে টড়বে সবকিছু, কিন্তু সে কাজ করছে রিলেটিভ এর উপর, যার সাথে রিলেশন করা আছে। এর সাথে এখন কার রিলেশন? আমি কাউকে রিলেটিভ দিয়ে নাই, পজিশন রিলেটিভ কাউকে দিয়ে নেই। বডি নর্মালি হচ্ছে বডি, বডির সাথে রিলেটেড অ্যাবসলিউট কাজ করে, বডির সাথে ফিক্সড বডির সাথে, বাট ফিক্স ওখানেই ফিক্স, স্ক্রিনের উপর ওখানেই ফিক্স থাকে। আর অ্যাবসলিউট বডির সাথে, বাট ওখানে অ্যাবসলিউটলি থাকবে, বাট আমার ওয়েবসাইটের সাথে না, সম্পূর্ণ স্ক্রিনের সাথে না, ওয়েবসাইটের সাথে। এখানে আরো একটা সহজ বিষয়, এখন একে যদি আমি এর মধ্যে কাজ করাতে চাই, আমি চাচ্ছি এর মধ্যে পজিশনিং করব, তাহলে কি করতে হবে? পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ নামে একটা, এই বিষয়টা একটু সহজে বুঝাতে পারি না আমি, হাতে কলম নেই, কেন পারবো আসলে। এবার আসি, আবার বলি, পজিশন ফিক্সড, সর্বপ্রথম পজিশন ফিক্সড। আমি কোন একটা ফিক্সড কে, কোন একটা ডিপ কে যখন ফিক্সড করব পজিশন, তখন সে স্ক্রিনের সাথে ফিক্সড। আবারও বলছি, স্ক্রিনের সাথে ফিক্সড। দ্যাট মিনস সেই ওই স্ক্রিনের ওই জায়গা থেকে, স্ক্রিনের ওই জায়গা থেকে সে সরবে না। যেমন ফিক্সড ডিপটা স্ক্রিনের ওই জায়গা থেকে সরবে না। পজিশন অ্যাবসলিউট, আমি স্ক্রিনে যে কোনো জায়গায় তাকে ফিক্স করতে পারি, বাট সে ওয়েবসাইটের সাথে ফিক্স, মানে অ্যাবসলিউটলি সে ওয়েবসাইটের সাথে। যেমন এটা আমার ওয়েবসাইট এবং এটা আমার স্ক্রিন, এখানে একটা ফিক্সড আছে। আবার আমি ওয়েবসাইটে একটা কন্টেন্টকে অ্যাবসলিউট করলাম, যেমন আমার ওয়েবসাইটের সাথে এই জায়গায় থাকবে, সে এই জায়গায় থাকবে, সে অ্যাকচুয়ালি এই জায়গায় থাকবে। এটা মানে একদম ভার্টিক্যালি সে একদম সেন্টারে আছে। আমার ওয়েবসাইটে যত লম্বা হোক, ভার্টিক্যালি সে সেন্টারে আছে। এখন আমার ওয়েবসাইটটা হচ্ছে আমার স্ক্রিনের চাইতে অনেক লম্বা, নিচে অনেক আছে, নিচে অনেক আছে। তো আমি যদি এখানে সেন্টার করতে চাই, তাহলে আমি তাকে বলে দিলাম, অ্যাকচুয়ালি বলে দেই, তারপর একটু বুঝে কে বললাম, টপ থেকে 50%, আসে নাই, আসে নাই কারণ একে রিলেটিভ করা হয়েছিল 50%। টপ থেকে 50% এখানে গেছে। আচ্ছা যাই হোক, কোনো একটা রং আছে, কোনো একটা মার্কআপে রং আছে। এটাই, আমি যখন তাকে পজিশন অ্যাবসলিউট করছি, এটা হচ্ছে টপ থেকে, স্ক্রিনের সাথে টপ থেকে 50% কিন্তু আছে স্ক্রিনের সাথে। আর যদি আমি আমার ওয়েবসাইটের সাথে কাজ করাতে চাই, তাহলে আমার ওয়েবসাইটকে রিলেটিভ করতে হবে।
আমি একবার একরকম কনফিউজ করে ফেলতেছি আপনাদেরকে। কঠিন না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম। actually আমি বলতেছি হচ্ছে আমার কনফিউজিং এর কারণে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছে। একটু কাজ করে দেখেন এখানে, আমি এর মধ্যে অ্যাকচুয়ালি কাজটা করি, এর মধ্যে এর মধ্যে কাজটা করি, তাহলে বুঝতে পারবেন অ্যাবসলিউটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ফিক্স তো বুঝে গেলেন, সেই স্ক্রিনের সাথে ফিক্স থাকে, এবং অ্যাবসলিউটটা হচ্ছে উইথ আমার রিলেটিভ, আমার প্যারেন্টের সাথে কাজ করে। অ্যাবসলিউট ডিপটা হচ্ছে তার প্যারেন্টের সাথে কাজ করে। এখন তার প্যারেন্টকে, সে যাকে রিলেটিভ পাবে, যাকে পজিশন রিলেটিভ পাবে, সে হচ্ছে তার প্যারেন্ট। এখন আমি যেহেতু এখানে অ্যাবসলিউট এই একে যখন আমি অ্যাবসলিউট করব, পি কে পজিশন অ্যাবসলিউট যখন করব, এবং তাকে যখন আমি ডিরেকশন দেব যে লেফট থেকে 0, সে তার প্যারেন্টের সাথে কাজ করছে। এখন প্যারেন্ট হচ্ছে এখানে সামথিং, এখানে কিন্তু প্যারেন্ট সামথিং, তার প্যারেন্ট সামথিং, বাট প্যারেন্ট সামথিং এর সাথে কাজ করতে, সামথিং এর 0 তো এখানে, তাই না? অ্যাকচুয়ালি অ্যাবসলিউট তার প্যারেন্ট তাকেই বুঝে যে রিলেটিভ। বডি হচ্ছে আমার রিলেটিভ, ওয়েবসাইটের বডি, আমার ফুল বডিটা এখান থেকে শুরু না, আমার ওয়েবসাইটের বডি হচ্ছে কি রিলেটিভ। সো এখন অ্যাবসলিউট তার প্যারেন্ট বুঝে হচ্ছে যে রিলেটিভ করা, যাকে রিলেটিভ দেওয়া আছে। এখন দেখেন আমি যদি বলি সামথিং, আচ্ছা আমি এই পি কে টপ থেকেও 0 দিয়ে দিই, তাহলে আরো ইজি বুঝবো। টপ থেকেও 0 দিলাম, দেখেন ওয়েবসাইটে সে একদম বডির লেফট থেকে 0, টপ থেকে 0 এই অবস্থায় আসলো। এ হচ্ছে আমার অ্যাবসলিউট, সে কাজ করে হচ্ছে তার প্যারেন্টের সাথে যে রিলেটিভ পজিশন রিলেটিভে আছে। এখন আমি যদি সামথিং কে পজিশন রিলেটিভ করে দেই, সামথিং পজিশন রিলেটিভ, অ্যাবসলিউট সামথিং এ চলে আসলো। কারণ আমি আবারও বলছি, অ্যাবসলিউট কাজ করে তার প্যারেন্টের সাথে যে পজিশন রিলেটিভে আছে। এতক্ষণ পজিশন রিলেটিভে ছিল বডিতে, বডি, যার কারণে সে এই ডিপ থেকে বের হয়ে বডির সাথে কাজ করছে। কিন্তু আমি চাচ্ছি এই ডিপের মধ্যে কাজ করাতে, তাহলে আমাকে এই ডিপকে কি করতে হবে, পজিশন রিলেটিভ শর্ট। এবার বলেন কেউ বুঝ, হ্যাঁ অবশ্যই। এখন যদি আমি লেফট থেকে এই পি কে যদি পজিশনিং করতে চাই, লেফট থেকে 50%, সে 50% আসলো, টপ থেকে 50%, সে 50% নামলো, কিন্তু সেন্টার না। অ্যাকচুয়ালি সেন্টার এখানে, এখানে সেন্টার বিষয়টা হচ্ছে, সেন্টার পয়েন্ট কিন্তু এটা, ঠিক আছে, সেন্টার পয়েন্ট এটা। এবং আমি যদি এর উইডের অর্ধেক এখানে আনতে পারি, তাকে অর্ধেক লেফটে নিয়ে আসতে পারি, তাহলে হবে কি এই এই কন্টেন্টটা সেন্টার। এবং আবার হাইটে তার অর্ধেক যদি উপরে তুলতে পারি, তাহলে সে 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 সেন্টার হয়ে যাবে। যেমন ওয়েট, ওয়েট হচ্ছে 150 পিক্সেল, আমি তাকে মার্জিন লেফট দিলাম, মার্জিন লেফট 150 অর্ধেক কত, 75 পিক্সেল, মার্জিন লেফট মাইনাস করতে হবে, সরি, সে এখন সেন্টার, লেফট রাইটে সেন্টার। এখন আবার মার্জিন টপ দিলাম, টপ মাইনাস 75, সে এখন এক্সাক্ট সেন্টার, ঠিক আছে। তো এই, হ্যাঁ, এটা বিষয়টা এরকম। আমি যখন কোনো একটা ডিফ, এটা হচ্ছে আমার ডিফ, এবং তার ওয়েট হচ্ছে 500 পিক্সেল, এবং তার সেন্টার, এই পয়েন্টটা আমার সেন্টার। এখন আমার এখানে এই ডিপটা আছে যার ওয়েট 100 পিক্সেল। এখন একে যখন আমি লেফট থেকে 50% বলবো, একে পজিশন অ্যাবসলিউট করা আছে, এবং বলছি লেফট থেকে 50%, লেফট থেকে 50% বলতে এটা, সে লেফট থেকে 50% এখান থেকে শুরু হবে। এবং আমি যখন টপ থেকে 50% বলবো, সে টপ থেকে 50% হচ্ছে এটা, সে তখন এখান থেকে শুরু হবে। এখন মোটামুটি ধরতে গেলে সেন্টার্ড হলো, সেন্টার্ড হলো না। এখন এর আবার একটা ওয়েট এবং হাইটের অর্ধেক তো আছে, এবং আমি দেখছি যে এই ওয়েটের যদি আমি একে এখানে আনতে পারি, অর্ধেক যদি তার এই জায়গায় নিয়ে আসতে পারি, লেফটে আনতে পারি, তাহলে সে আশেপাশে আমার সেন্টার হচ্ছে। আবার টপ থেকেও যদি সেম কাজটা আমি যদি করি, সেন্টার হচ্ছে। পেইন্ট ছবি আঁকে দেখাতে হবে। এটা হচ্ছে আমার সেন্টার, মনে রাখবেন। সেন্টার, আর এখানে আমি একটা ডেপ নিলাম,
একে লেফট থেকে 50%, টপ থেকে 50%, এখন সেই অবস্থায়। এখন দেখেন তার অর্ধেক এটা, আমি আবার লেফট থেকে মাইনাস করলাম অর্ধেক, অথবা অর্ধেক 50% করে দিতে পারে, -50% লিখলেও হবে। আবার টপ থেকেও মাইনাস করলাম অর্ধেক, এখন সেন্টার। ব্যাপারটা বুঝছেন? জাস্ট আপনার থিঙ্কিং, নট এক্স্যাক্টলি কোড। এনিওয়ে, এই হচ্ছে পজিশনিং এর বিষয়, ফিক্সড, অ্যাবসলিউট, রিলেটিভ। তো আমি এখানে অ্যাকচুয়ালি আবার কাজটা করি। পজিশন পি কে করেছিলাম পজিশন অ্যাবসলিউট, এবং লেফট থেকে 0, টপ থেকে 0, এবং সামথিং কে করেছিলাম পজিশন রিলেটিভ। এখন বিষয়টা হচ্ছে এভাবে দাঁড়াচ্ছে। এখন আমি যে বলেছিলাম পজিশন অ্যাবসলিউট হচ্ছে ভাসমান অবস্থায়, অ্যাকচুয়ালি ভাসমান অবস্থায় কিভাবে আমি দেখি, পজিশন অ্যাবসলিউট এখন এই অ্যাবিএস 2 এর উপর ভাসমান অবস্থা আছে। এখন আমি এরপরে আর যতগুলো ডিপ নিব, প্রত্যেকটা পরেরটা কিন্তু সবসময় ভাসমান হবে, সবসময় উপরে আসবে। যেমন এই অ্যাবিএস 2 কে আমি যদি পজিশন অ্যাবসলিউট করি এর উপর, এরপরে আরেকটা ডিপকে যদি পজিশন অ্যাবসলিউট করি আবার এর উপর, এখন এটাকে আবার উপরে নিচে সাজানো হতে পারে, সাজানো হতে পারে, সাজাতে হতে পারে। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সের কথা যদি শর্টকাটলি বলতে চাই, তাহলে মনে করেন আপনার লাইব্রেরি আছে, পড়ালেখা করছেন, আপনি একটা বই পড়া শেষ করছেন, টেবিলে রাখছেন, আরেকটা বই পড়া শুরু করছেন, এই বর্তমান বই যার জেড ইন্ডেক্স হচ্ছে 0, আরেকটা বই পড়ছেন এর উপরে রাখছেন, জেড ইন্ডেক্স 1, আরেকটা করছেন উপরে রাখছেন 2, 3, 4, 5, যেটার ভ্যালু বেশি সে উপরে। তো এখানে পজিশনিং এর বিষয়টা যদি বলতে যাই, যেটা পরে পজিশনিং হচ্ছে সেটা সবসময় উপরে আসতেছে। এখন আমি যদি আগের পজিশনিংটাকে নিচে উপরে আনতে চাই, এর উপরে যদি আনতে চাই, তাহলে কি করতে হবে? যেমন আমি এই ডিপটাকে পজিশন অ্যাবসলিউট করা ছাড়াই এর উপরে আনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জেড ইন্ডেক্স দিতে পারি, জেড ইন্ডেক্স 1, বাড়াই দিন, আরো বাড়াই দিন, কারণ জেড ইন্ডেক্স উইথাউট পজিশনিং কাজ করবে না। তো আমি পজিশন অ্যাবসলিউটও করতে পারি, পজিশন রিলেটিভও করতে পারি। এখন কোনটা করাটা বেশি জরুরি, পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভের মধ্যে কোনটা করাটা বেশি জরুরি? যেটাতে আমি অ্যাকচুয়ালি অ্যাবসলিউটে কাজ করছি না, যেমন পজিশনিং এর কাজ করছি না, লেফট থেকে সরাচ্ছি না, রাইট থেকে সরাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমাকে পজিশন রিলেটিভ করাটাই বেটার। শুধুমাত্র জেড ইন্ডেক্স দেওয়ার জন্য যদি পজিশনিং করা লাগে, সেটাকে আমি রিলেটিভ করবো, অ্যাবসলিউট করবো না। অ্যাবসলিউট একটা সমস্যা করে, সেটা হচ্ছে অ্যাবসলিউট আপনার ডিভের উইডকে কন্টেন্টের সমান করে ফেলবে। আমরা এখানে কিন্তু ডিভের উইড কমে নাই, কিসের জন্য? কারণ আমরা একটা বেসিক ডিভ দিয়ে উইড দিয়ে দিয়েছি 150 পিক্সেল, বাট তাকে যদি আমি অ্যাবসলিউট করতে যাই তার কন্টেন্টের সমান, যেমন যেমন আমি পি কে হচ্ছে অ্যাবসলিউট করেছি, আমি পি এর মধ্যে পি কে অ্যাকচুয়ালি আটটা ডিভের মধ্যে নিই, আমরা জানি ডিভ হচ্ছে 100% হয়, ঠিক আছে? আমি পি কে এখানে নিয়ে আসলাম এবং ডি কে একটা ব্যাকগ্রাউন্ড দেই, অনেকগুলো ক্লাস না, বিজেসি ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এবং একটা প্যাডিং দেয়, তাহলে বুঝতে পারবে, প্যাডিং 20 পিক্সেল। এবং অ্যাকচুয়ালি এখন অবস্থা হচ্ছে এটা, এ হচ্ছে পজিশন অ্যাবসলিউট, এটা হচ্ছে কি, এই পিটা হচ্ছে কি ভাসমান অবস্থায় আছে, তাই বাইরে চলে আসছে, আমি পি এর অ্যাবসলিউট বাদ দিলাম। এখন দেখেন এর কোনো ডিপ, এর কোনো কি নাই, এর কোনো উইড নাই, যে সাদা অংশটুকু তার কোনো উইড নাই। এখন আমি যদি তাকে পজিশন অ্যাবসলিউট করি কোনো কারণে জেড ইন্ডেক্স দেওয়ার জন্য, যখন পজিশন অ্যাবসলিউট করব, সাথে সাথে দেখতে পাচ্ছেন তার কন্টেন্টের সমান, অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে কিন্তু তার কন্টেন্টের সমান উইড হয়ে গেছে। কন্টেন্ট প্লাস ওই প্যাডিং দিছি, ওই প্যাডিংটা সহ বোঝার সুবিধাতে আমি প্যাডিংটা দিয়েছি, কালারটা বোঝার সুবিধা, বুঝতে পারছেন? সো আমার শুধুমাত্র যেখানে অ্যাকচুয়ালি যেখানে জেড ইন্ডেক্স এর প্রয়োজন, সেখানে আমি অ্যাবসলিউট এমনিতে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে রিলেটিভ। কারণ রিলেটিভ কোনো কিছুই চেঞ্জ করে না, অ্যাকচুয়ালি কোনো কিছুই না, রিলেটিভ কোনো কাজেরই নেই।
সে কোনো কিছুই চেঞ্জ করে না, উইড চেঞ্জ করে না, হাইট চেঞ্জ করে না, শুধুমাত্র এটুক করে তার মধ্যে যদি তাকে কেউ অ্যাবসলিউট থাকে, কোনো ডিপ যদি অ্যাবসলিউট থাকে তার সাথে রিলেশন করবে, আর কিছু না। ঠিক আছে। সো জ্যাট ইন্ডেক্সের ব্যাপারে সবসময় মনে রাখবেন, জ্যাট ইন্ডেক্স উইথাউট পজিশনিং অ্যাবসলিউট বা রিলেটিভ কাজ করবে না। আর যেখানে অ্যাকচুয়ালি অ্যাবসলিউট দিলে অ্যাবসলিউট করা হয়নি, পজিশনিং করা হয়নি, কোনো লেফট রাইট ডিরেকশন দেওয়া হয়নি, সেখানে যদি জ্যাট ইন্ডেক্স দরকার পড়ে তাহলে আমরা শুধুমাত্র রিলেটিভ ইউজ করব। ঠিক আছে। কারণ পজিশন অ্যাবসলিউট প্যারেন্টের, আমি যাকে পজিশন অ্যাবসলিউট করব তার যদি উইড ফিক্সড করে দেওয়া না থাকে সে তার উইড কমিয়ে ফেলবে যতটুকু উইডের কন্টেন্ট আছে। যেমন এই উইডটা হচ্ছে 15 পিক্সেল কন্টেন্ট, ঠিক আছে, সরি 150 পিক্সেল কন্টেন্ট। এবং আমি যখন অ্যাবসলিউট করছি এর প্যারেন্টকে, এই হচ্ছে এর প্যারেন্ট, এখন এর মধ্যেই আছে, আমি যখন তার প্যারেন্টকে, এই পি এর প্যারেন্টকে যখন অ্যাবসলিউট করছি তার কন্টেন্টের সমান উইড নিয়ে নিয়েছে। আমি আপাতত প্যারেন্টটাও বাদ দিলাম, তখন আরো ভালো করে বুঝবেন, দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা আজ শোই করছে না। পজিশন অ্যাবসলিউট, সরি এবিএস, ঠিক আছে, তার কন্টেন্টের সমান উইড যখন করছে, প্যাডিংটা দিয়েছিলাম যাতে ব্যাকগ্রাউন্ডটা বুঝেন। এ হচ্ছে কাজ। এরপর চাইল্ড অনেকভাবে কাজ করে, লিখতে হয় অ্যান্টি এজ চাইল্ড দিয়ে, এবং এর মধ্যে হচ্ছে আমার সিলেক্টর, আমি কত নম্বর চাইল্ডটাকে সিলেক্ট করব, শুধুমাত্র কত নম্বর চাইল্ডটাকে না, অড অথবা ইভেন দিয়ে আমি জোড় সংখ্যা বেজোড় সংখ্যা সিলেক্ট করতে পারি, অথবা আমি নিজে কোনো একটা ক্যালকুলেশন তৈরি করতে পারি। যেমন অড এর ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, 2n plus 1, 2n plus 1 means 2n plus 1 means হচ্ছে li 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 li, চারটা li আছে, 2n plus 1, 2n means হচ্ছে যেখান থেকে শুরু হবে তার একটার পর পর একটা, যেমন আমি প্লাস ওয়ানটা হচ্ছে কোথা থেকে শুরু হবে, কোন কয় নাম্বার আইটেম থেকে শুরু হবে, এখানে এক নাম্বার হচ্ছে এটা, হ্যাঁ, এক নাম্বার আইটেম থেকে সে স্টাইলটা শুরু করছে, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আর টু এন্ড মিনস হচ্ছে একটার পর পর প্রতি দুই নাম্বার, এখান থেকে শুরু হয়ে প্রতি দুই নাম্বার আইটেমটাকে সে কি করবে, স্টাইল করবে, প্রতি দুই নাম্বার, দুই, এক দুই, এক দুই, প্রতি দুই নাম্বার চাইল্ডটাকে সে স্টাইল করবে। এরকম আমি আরো অনেক করতে পারি, ফোর অ্যান্ড, এখানে ফোর দিতে পারি, চার নাম্বার থেকে শুরু হয়ে, এই যে এটা চার, এক দুই তিন চার, ঠিক আছে, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা, এই অ্যান্টি চাইল্ডের কাজটা। তো আমি এই মানটাকে এখানে ইউজ করতে পারি। আর অড এর মান হিসেবে বলতে পারেন যে 2n plus 1 হচ্ছে অড, অড মানে জোড় বিজোড় সংখ্যা, আর ইভেন এটা 2n plus 2 হবে, 2n দিলে হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক, ওকে ফাইন। আজকে